Hello everyone, welcome to another lecture. This is Olil Kamnabil once again in front of you. I hope things are going pretty well for you. আজকে আমরা পদার্থের গঠন অধ্যায়ের যে পরমাণু মডেল অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই। সো আমি এখানে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে আলোচনা করব। সো তোমরা বলতে পারো যে এই টপিকটা তো তোমাদের বইয়ে নাই, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেওয়া আছে। তো উনি যে রাদারফোর্ডের পরমাণু মডেলে যে উনি অনেকগুলো কথা বলছেন, ওই কথাগুলো কিভাবে আসছে, এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করে উনি যে জিনিসটা পাইছেন সেটাই পরমাণু মডেল আকারে বলছেন। তো এই জন্য আমি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা তোমাদের সাথে আলোচনা করতে চাই, কারণ এটা যদি তোমরা বুঝো, ওই পরমাণু মডেলটা তোমার জন্য বোঝা অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, তো শুরু করা যাক। তো দেখো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় তিনি যে এলিমেন্টস গুলা নিয়ে কাজ করেছেন, এক্সপেরিমেন্ট করতে যে এলিমেন্ট গুলা উপাদানগুলো লাগে, নাম্বার ওয়ান হচ্ছে আলফা কণা। আলফা কণা হচ্ছে কি, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আমরা তো জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তো হিলিয়াম পরমাণু থেকে যদি আমরা 2টা ইলেকট্রন বের করে নিয়ে যেতে পারি, তাহলে তার মধ্যে শুধুমাত্র 2টা প্রোটন থাকবে। তো এই দ্বিধনাত্মক যে নিউক্লিয়াসটা থাকবে, দ্বিধনাত্মক আধান পজিটিভ আধানযুক্ত যে নিউক্লিয়াসটা থাকবে, ওইটাকে বলতেছি আমরা আলফা কণা। আর একটা পাতলা সোনার পাত তিনি ব্যবহার করেছেন এই পরমাণু হিসেবে। আমরা যেহেতু এই যে এখানে যে একটা গোলাকারে লিখছি, এটা হচ্ছে পাতলা সোনার পাত। তো একটা পাতলা সোনার পাত তিনি নিয়েছেন এবং একটা জিঙ্ক সালফাইড পর্দা। এটা একটা ফ্লোরোসেন্স অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, যে এটার মধ্যে যদি আলফা কণা গিয়ে লাগে তাহলে ওইখানে আলো জ্বলবে। তাহলে বুঝতে পারবো যে আমরা, মানে আলফা কণা এখানে গিয়ে লাগলে এখানে একটা আলো জ্বলবে। আলো জ্বললে আমরা বুঝতে পারবো যে আলফা কণা এইদিকে গেছে। তো এটা হচ্ছে একটা জিঙ্ক সালফাইড পর্দা, হচ্ছে কি মানে আলোর প্রতি সংবেদনশীল অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। তো এই এক্সপেরিমেন্টটা উনি কিভাবে করছেন, তিনি এখান থেকে এখান থেকে একটা আলফা কণা বিচ্ছুরণকারী যন্ত্র নিচ্ছেন, যেটা থেকে আলফা কণা ওইদিকে যাবে। তার তার এখানে মাঝখানে রাখছেন পাতলা সোনার পাত, একটা সোনার পাত রাখছেন, এবং তার ঠিক চারপাশে এই পাতলা সোনার পাতকে ঘিরে রাখছেন একটা জিঙ্ক সালফাইড পর্দা দিয়ে। তো এখান থেকে যখন আলফা কণাগুলা ওইদিকে যায়, তখন দেখা যায় যে প্রায় অধিকাংশ আলফা কণা পার হয়ে যায়। এই অধিকাংশ বলতে এখানে কতটুকু, এই যে 99% আলফা কণা, 99% আলফা কণা এই সোনার পাতকে ভেদ করে ওইদিকে চলে যায় এবং জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দাকে আলোকিত করে। এই যে এখানে ভেদ করে চলে যায়, এই দেখো ডিরেক্টলি চলে গেছে। আর এখানে আলো জ্বলতেছে, এই যে এই জায়গাগুলোতে আলো জ্বলতেছে। তার মানে আমরা কি বুঝলাম, এটা তো আলফা কণা তো আর খালি চোখে দেখা যাবে না। আমি যখন এই দিক থেকে আলফা কণা ছুড়বো, ওইখানে গিয়ে যদি আলো জ্বলে, তার মানে বুঝতে পারবো যে এখানে আলফা কণা আসতেছে। তো দেখা যায় 90% আলফা কণাই হচ্ছে এই সোনার পাতকে ভেদ করে চলে যায়। এখান থেকে তিনি কি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর, এই যে এই গোলটা তো একটা পরমাণু, সোনার পাত সোনার একটা পরমাণু। তো পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা এবং ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা এবং ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। উনি এটা কিভাবে সিদ্ধান্ত নিলেন, কারণ ইলেকট্রনের ভর তো খুবই নগণ্য। ইলেকট্রনের আপেক্ষিক ভর আমরা 0 ধরি, মানে ইলেকট্রনের ভর নাই বললেই চলে। আর এটা তো একটা ভারী বস্তু ইলেকট্রনের তুলনায়। যেহেতু এটা ভেদ করে চলে গেছে, তার মানে এখানে ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রন থাকার চান্স অনেক বেশি। আর ইলেকট্রনের ভর নগণ্য হয়, সেটা আলফা কণাকে বাধা দিতে পারবে না বা হচ্ছে আটকায় রাখতে পারবে না। তুমি এরকম একটা জিনিস চিন্তা করো যে আমরা ধরো একটা বড় মাঠ আছে, ধরো আমাদের সুনামগঞ্জে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠ আছে। তো তুমি যদি এই বিশাল একটা মাঠে, ধরো এই হচ্ছে আমার এই বড় মাঠটা, ঠিক মাঠের মাঝখানে ধরো তুমি একটা বড় একটা ফিলার দাঁড় করে রাখলা। একটা ফিলার, এটা তো থ্রিডি তো আঁকতে পারবো না, ধরো এইভাবে একটা ফিলার ফিলার এটা হচ্ছে সেই ফিলারটা। আর এখান থেকে ধরো মানুষ, তুমি মনে করো যে এক সারিতে প্রায় ধরো 100 মানুষ, তুমি এদের চুপ বেঁধে দিলা এবং সবাইকে বললা যে তোমরা ঠিক আছে এখানে দৌড় দাও। তো সবাই যখন দৌড় দিবে, দেখা যাবে যে বেশিরভাগ পোলাপান হচ্ছে এই জায়গাটা পাস হয়ে যাবে। কিন্তু তার মধ্যে দেখা গেছে এই 100 জনের মধ্যে এই একজন দেখা যাবে কি হবে, এই ফিলারের ঠিক পাশ দিয়ে ঘেসে যাবে। আর আরেকজন আছে যে ডিরেক্টলি একদম ফিলার বরাবর যাবে, সে হচ্ছে বাড়ি খেয়ে পড়ে যাবে। ব্যাপারটা তো এরকমই, তাই না? তাহলে এরকম যদি বেশিরভাগ মানুষ যদি চলে যাইতে পারে, তাহলে আমি বলতে পারি যে মাঠটা পুরোটাই হচ্ছে ফাঁকা। তো একইভাবে এখানে আলফা কণা যেভাবে যাইতেছে, একদম মনে করো যে এই জিঙ্ক সালফাইড পর্দার মধ্যে গিয়ে লাগতেছে, তার মানে বোঝা যাইতেছে এখানের বেশিরভাগ জায়গাটাই হচ্ছে কি ফাঁকা, মানে কিছু নাই। আলফা কণা যেহেতু পাস হয়ে যাইতেছে, তার মানে ফাঁকা। এই জন্য উনি বলছেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা এবং ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। ওকে, কিছু আলফা কণা তাদের পথ বেঁকে যায়। ধরো এই যে এখানে যে আমি ফিলারটা রাখবো, এই যে ফিলারটা দাঁড় করে রাখবো, তো বেশিরভাগ তো চলে যাবে, কিন্তু কয়েকজন আছে যে এরকম, ধরো এটা যদি ফিলার হয়, এটা যদি সেই ফিলারটা হয়, দেখা গেছে এই বরাবর যে যাবে সে একটু এখানে ধাক্কা খেয়ে এইদিকে যাবে, তাই না? তো দেখা গেছে যে এই বরাবর একজন গেছে গিয়ে এইখানে ফিলারের সাথে ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে সে বাড়ি খেয়ে বাঁকা হয়ে চলে গেছে। তার মানে কিছু আলফা কণা বেঁকে যায়। এখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। কেন ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান?
কারণ আলফা কণা তো পজিটিভ, তাই না? আলফা কণা যদি পজিটিভ হয় তার মানে নিশ্চয়ই এখানে পজিটিভ কিছু আছে, যার কারণে সে ধাক্কাকে বা বিকর্ষিত হয়ে বাঁকা হয়ে চলে গেছে। কারণ ধনাত্মক চার্জকে কি করে? বিকর্ষণ করে। তার মানে যে পাশ দিয়ে গেছে, কিছু সংখ্যক পাশ দিয়ে গেছে এবং বিকর্ষিত হয়ে বাঁকা হয়ে চলে গেছে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারি যে এই মাঝখানে ধনাত্মক কিছু একটা আছে, এবং এই ধনাত্মক এই বস্তুটাকে উনি নাম দেন নিউক্লিয়াস। তো এখান থেকে তাহলে দুইটা সিদ্ধান্ত পাইলাম যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। ফাঁকা স্থানে কিছু নাই, ধরো ইলেকট্রনের ভর হচ্ছে নগণ্য। মনে করি যে এখানে যে মাঠটা ছিল, মাঠে বাতাস থাকবে না, এই বাতাসের মতো। বাতাস কি মানুষকে আটকাইতে পারবে? পারবে না। তো তাহলে এখানে আমরা সিদ্ধান্ত পাইলাম যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান, যার নাম দিলেন তিনি নিউক্লিয়াস। আর যেহেতু ইলেকট্রনের ভর নাই বললেই চলে, তার মানে এই যে ভারী বস্তুটা, পরমাণুর সমস্ত ভরই বলা যায় যে এই মাঝখানেই আছে। তার মানে নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। ইলেকট্রনের ভরটাকে কাউন্ট করাই লাগবে না, মানে এরকম অবস্থা আর কি। প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। তার মানে ওই যে ফিলার বরাবর একদম, আমি যদি বড় মাঠে একটা ফিলার দিয়ে দিই আর 100 জন মানুষকে যাইতে বলি, তার মানে এই যে একজন দেখা যাবে যে ফিলার বরাবর গিয়ে ডিরেক্টলি গিয়ে এরকম সংঘর্ষ খাইছে, সে হচ্ছে ফিরে আসবে। তার মানে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই নগণ্য। মানে বিশাল মাঠ, তার মধ্যে মাঝখানে শুধুমাত্র একটা ফিলার। এখানেও বিশাল জায়গা ফাঁকা, মাঝখানে শুধু নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াসের আয়তন খুবই কম পুরো মাঠের, এই পুরো সোনার পাতের তুলনায়। এখানে যেমন অনেক বড় মাঠ, ফিলার মাত্র একটা, তার মানে ফিলারের আয়তনটা মাঠের চেয়ে অনেক অনেক কম হবে না? ঠিক তেমনি ভাবে পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন হচ্ছে খুবই নগণ্য। তো এই জিনিসগুলোকে চিন্তা করে উনি কি করছেন? একটা পরমাণু মডেল প্রকাশ করছেন, উনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন। তো সেগুলো আমি এখন বলতেছি। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে আমরা যে সিদ্ধান্ত নিলাম, ওই সিদ্ধান্তগুলোই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্তগুলো। তাহলে এখন আমি এই জিনিসটা মুছে দিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেলে উনি যে যে কথাগুলো বলছেন আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাকে। রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে উনি 1 নম্বর পয়েন্টটা বলছেন যে পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক আধান বিশিষ্ট একটা ভারী বস্তু বিদ্যমান। তিনি সেটার নামকে দিয়েছেন নিউক্লিয়াস। ওই যে এই নিউক্লিয়াসটা পরমাণুর কেন্দ্রে একদম ভারী ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ভারী বস্তু বিদ্যমান, যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যেই পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, কারণ ইলেকট্রনের ভর তো আপেক্ষিক ভর আমরা শূন্য ধরি, ইলেকট্রনের ভর নাই বললেই চলে। এই জন্য পরমাণুর যে ভরটা, এটা আসে মূলত এই নিউক্লিয়াস থেকে। এটা হচ্ছে ওনার প্রথম কথা। ওকে, তো 2 নম্বর কথা উনি বলছেন যে পরমাণুর এই যে পরমাণুর পরমাণুর যে আয়তন, সেই আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই নগণ্য। এটা তো আমরা দেখলাম যে বেশিরভাগ জায়গায় ফাঁকা, তার মানে নিউক্লিয়াস হচ্ছে খুব অল্প একটু জায়গা জুড়ে থাকে। এই জন্য নিউক্লিয়াসের থেকে পরমাণুর আয়তন অনেক বেশি, নিউক্লিয়াস খুবই অল্প একটা জায়গা জুড়ে থাকে। এটা হচ্ছে ওনার 2 নম্বর কথা। আর 3 নম্বর পয়েন্টে উনি কি করছেন যে উনি বলছেন যে ধরো এটা তো নিউক্লিয়াস, তাই না? তো নিউক্লিয়াসের পাশে কি থাকে? কক্ষপথ থাকে বা শক্তিস্তর থাকে। উনি তো বলছেন যে পরমাণুর চারপাশে যে ফাঁকা জায়গা সেগুলোতে ইলেকট্রন থাকতে পারে। তো ধরে নিলাম আমরা এখানে একটা ইলেকট্রন, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তো উনি বললেন যে সৌরজগতে কি হয়, যে সৌরজগতে মাঝখানে থাকে সূর্য, এই সূর্যকে ঘিরে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে। তো উনি বলছেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যেভাবে ঘুরে, ঠিক তেমনি ভাবে একটা পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো উনি এই মডেলটাকে তিনি সৌরজগতের সাথে তুলনা করেছেন। এই জন্য এই রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার সিস্টেম এটমিক মডেল বা সৌর মডেলও বলা হয়। ওকে, আর তিনি আরেকটা জিনিস বলছেন যে পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে। একটা থাকে পজিটিভ, একটা থাকে নেগেটিভ। এই জন্য তার মোট যে চার্জ, এটা 0 হয়। মানে হচ্ছে এটা প্রাথমিকভাবে এটাতে কোনো আধান থাকে না বা চার্জ নিরপেক্ষ। এটা আর একটু ইজিলি বলি, যেমন ধরো এটা যদি অক্সিজেনের কথা আমি চিন্তা করি, অক্সিজেনে কি থাকে? 8টা প্রোটন থাকে, আর প্রোটনের চার্জ কি পজিটিভ, তাহলে এটাকে যদি আমি +8 ধরি, আর ঠিক 8টা ইলেকট্রনও থাকবে, তাহলে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাহলে 8টা ইলেকট্রন থাকবে। দুইটাকে যদি আমি নেট চার্জ হিসাব করতে চাই তখন এটা 0 আসবে। ওকে, তার মানে প্রাথমিকভাবে বা নর্মালি একটা পরমাণু আধান নিরপেক্ষ হয় বা চার্জ নিরপেক্ষ হয়, এটাতে কোনো পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ থাকে না, নিউট্রাল অবস্থায় থাকে। ওকে,
আর উনি আরেকটা কথা বলছেন যে তাহলে সৌরজগতে তো সূর্যকে ঘিরে আছে পৃথিবী, কেন্দ্র করে ঘুরতেছে। তো এখানে তো আমরা জানি একটা বল কাজ করতেছে, মহাকর্ষ বল কাজ করে এখানে, বা কেন্দ্রমুখী বল কাজ করে। উনিও বলছেন যে ইলেকট্রন ইলেকট্রন একটা কি করে, একটা নিউক্লিয়াসের প্রতি একটা কেন্দ্রমুখী বল প্রয়োগ করে, কেন্দ্রমুখী বল কাজ করে, তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, এই বলের কারণেই সে কি হয় যে ঘুরতে পারে। বোঝা গেছে? তো এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা। এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। এই মডেলের যে সীমাবদ্ধতা, এগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রত্যেকটা মডেলের টুকটাক সীমাবদ্ধতা ছিল। বুরেরটা এর থেকে একটা আপডেট, কিন্তু তারও সীমাবদ্ধতা আছে। তো সীমাবদ্ধতা সীমাবদ্ধতা তো 1 নম্বর যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে এই মডেলে আমরা তো দেখলাম যে নিউক্লিয়াসের চারদিকে কি থাকে, ইলেকট্রনগুলো ঘুরে। কিন্তু ইলেকট্রন তো আমরা পরবর্তীতে জানছি যে একটা কক্ষপথের মধ্যে ঘুরে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে এই নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলো আছে ওইটা নিয়ে কোনো ধারণা নাই। এটার ব্যাস কেমন, ব্যাসার্ধ কেমন, এগুলো নিয়ে কোনো ইনফরমেশন তিনি দিতে পারেনি। এটা হচ্ছে ওনার প্রথম সীমাবদ্ধতা। 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে যে উনি, তাহলে এটা প্রথম সীমাবদ্ধতা হচ্ছে কক্ষপথের আকার আকৃতি নিয়ে কোনো ধারণা নেই। আকার আকৃতি নিয়ে ধারণা দেননি। 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে যে উনি এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছেন। তো সৌরজগতে কি হয় যে সৌরজগতে তো পৃথিবীর তো এখানে তো ইলেকট্রন গুলা ঘুরে চারপাশে, তাই না? ইলেকট্রনের একটা চার্জ আছে নেগেটিভ, আবার প্রোটনের চার্জ আছে পজিটিভ। কিন্তু সৌরজগতের মধ্যে তো ওইরকম চার্জ নাই, নেগেটিভ পজিটিভ চার্জ নাই, যে পৃথিবীর মধ্যে যে কোনো চার্জ নাই। তো ওইখানে ঘুরতেছে ঠিক আছে, কিন্তু ওইটা হচ্ছে চার্জবিহীন ঘটনা, আর এখানে হচ্ছে চার্জ যুক্ত ঘটনা। তো একটা চার্জবিহীন বস্তুর সাথে তো একটা চার্জযুক্ত বস্তুর তুলনা চলে না, এই জন্য এটা ওনার একটা বড় সীমাবদ্ধতা। এটা হচ্ছে 2 নম্বরে। তাহলে আর 3 নম্বর সীমাবদ্ধতাটা কি? 3 নম্বরে যে ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক মতবাদ অনুসারে যদি একটা চার্জযুক্ত বস্তু, ধরো এটা তো পজিটিভ, মাঝখানে নিউক্লিয়াস, আর এই হচ্ছে কি এখানে ইলেকট্রন ঘুরে। তো ওনার মতে তো ইলেকট্রন ঘুরে। একটা চার্জযুক্ত বস্তু যদি একটা পজিটিভ কোনো কিছুকে কেন্দ্র করে তাহলে সে কি হবে, ধীরে ধীরে তার কক্ষপথের যে আকার, এটা ছোট হইতে থাকবে, এটা ছোট হইতে থাকবে। তো ছোট হইতে হইতে সে নিউক্লিয়াসের মধ্যে চলে আসবে। কিন্তু এরকম তো কোনোদিন ঘটে না, ঘটে? তো উনি যে তুলনাটা করছেন, এই জন্য মানে ওনার তুলনাটা সঠিক হয় নাই। ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে উনি যে কথাটা বলছেন, রাদারফোর্ডের কথাটা হচ্ছে ভুল। নিউক্লিয়াসকে কেন্দ্র করে তো ইলেকট্রন ঘুরবে, কিন্তু কিভাবে ঘুরবে এটা নিয়ে তিনি কোনো ধারণা দেন নাই। তো এটা হচ্ছে ওনার 4 নম্বর যে সীমাবদ্ধতা। তো এই সীমাবদ্ধতাটাকে আরেকটু দূর করেন হচ্ছে বুর, 1913 সালে এসে বুর আর একটা নতুন একটা পরমাণু মডেল দেন, যেটাতে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। এখানে যে কিছু সীমাবদ্ধতা আছে ওইটা বুর এসে কিছুটা দূর করেন। তো এরপরে আমরা বুরের পরমাণু মডেল নিয়ে জানবো।